আরে আমি তো চাই তুই মরে যা, বেঁচে থেকে কি করবি? বয়স তো আর কম হয়নি। সত্যি কথা কয়, চুরি করিস না, সত্যি কথা কয়, স্বীকার করবি না? স্বীকার করবি না তুই? স্বীকার করবি না? তুই চুরি করছিস? বাবা আমি চুরি করি নাই। আয় আজকে তোর একদিন কি আমার একদিন তোকে বুঝাবো। চল বাবা চল। বৌমা না বৌমা আজকে তুই যা। আয় খানা আজকে দেখ আমি কি করতে পারি। হ্যাঁ বৌমা কি পাইছিস তুই? কি পাইছিস? হ্যাঁ চুরি করা না, তুই বোমা বোমা করিস আর যাই করিস কোনো কাজ হবে না। দেখ দেখ তোকে কি করিস। হ্যাঁ কত সাহস তুই চুরি করিস না? আজকে তোর চুরির ঝাল আমি মিটা ছাড়ব। কি হ্যাঁ আর চুরি করবি? এই আর চুরি করবি? বৌমা তোর সাহস কিভাবে হয়? তুই এই বাড়ি থাকবি, এই বাড়ির খাবি, আবার এই বাড়ি চুরি করবি না? আজকে তোকে বুঝাবো চুরি করে কি যাবা। বৌমা আমি তো চুরি করি নাই বৌমা। ও আচ্ছা, তাহলে কি মিথ্যা কথা বলছিস? হ্যাঁ বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। তোরে কিভাবে স্বীকার করা খাই সেটা আমি খুব ভালো করি। এই যে আমার হাতে কাঠটা দেখতে পাচ্ছিস না, এটা দিয়ে তোর ইচ্ছা মতো পিটাইলে এমনি তোর মুখ দিয়ে সত্যি কথা বের হবে। বৌমা তুমি আমাকে লাঠিতে মেরো না, ওই লাঠিতে পিটাইলে আমি মারা যাবো বৌমা। আরে আমি তো চাই তুই মরে যা, বেঁচে থেকে কি করবি? বয়স তো আর কম হয়নি। স্বীকার করবি? হ্যাঁ সত্যি কথা কয়, চুরি করিস না, সত্যি কথা কয়, স্বীকার করবি? হ্যাঁ স্বীকার করবি না তুই? হ্যাঁ স্বীকার করবি না? তুই চুরি করছিস? বৌমা আমি চুরি করি নাই। তুই এখনো স্বীকার করবি না? তুই এখনো স্বীকার করবি না? এখনো স্বীকার করবি না? হ্যাঁ স্বীকার করবি না? তুই স্বীকার করবি না? স্বীকার করবি না? কি পাইছিস? এই তুই কি ভাবছিস? হ্যাঁ চুপ করে থাকলে আমি সবকিছু কি করছি না? তুমি কি করতেছো? আমার মাকে গাছের সাথে বেঁধে রেখে মারতেছো মানে? ও আচ্ছা, তুমি এইটা দেখে আমার উপর এরকম রিঅ্যাক্ট করতেছো? তুমি যদি আসল সত্যিটা জানো তাহলে আর এরকম রিঅ্যাক্ট করবে না, উল্টা তোমার মাকে ঘৃণা করবা আর আমাকে বলবা তুমি যেটা করতেছো ঠিক করতেছো। আসল সত্যটাই বলো, আমার মা কি এমন অপরাধ করছে? আরে তোমার মা একটা চোর, তোমার মা চুরি করছে। কি বলো? আমার মা চুরি করছে? ঠিকই বলছি, আর তুমি ঠিকই শুনতেছো। তোমার মা শুধু চুরি করেনি, তোমার মা তুমি বাড়িতে না থাকার কারণে বাইরের পরপুরুষ ডেকে নিয়ে আসে নিজের ঘরে, আর সেটা আমি নিজের চোখে দেখছি। তোমার মা একটা নষ্ট মহিলা, নষ্ট করছে। তুমি এই জঘন্য কাজটা করার আগে একবারও আমাদের কথা ভাবতে পারলে না? এই কাজটা করলে আমরা সমাজে কেমন করে মুখ দেখাবো? মা, তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তোমার সকল চাহিদা আমি পূরণ করছি। তুমি এখন ভালো বাড়তে থাকো, ভালো মন্দ খাও, তারপরে তুমি এরকম জঘন্য কাজ কেমনে করলা? তুমি নিজের ঘরে নিজে চুরি করলা। এখন তুমি নিজেই বলো, আমি যে কাজটা করছি ঠিক করছি না ভুল করছি? তুমি একদম ঠিক কাজ করছো, উচিত বিচার করছো। তুমি ভিতরে যাও, এই বুড়িটাকে আমি এখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, বাকিটা তুমিই দেখে নাও। সব একবার শেষ করে এই বুড়ি যা। বাবা শোন, তোর এই মুখটা যেন আমি আর কখনোই না দেখি। আরে ভাবি, আপনি এদিক কোথায় যান? কোথায় আর যাবো ভাই, দুই চোখ যেদিক যায় সেদিকেই যাচ্ছি ভাই। দুই চোখ যেদিকে যায় সেদিক যাচ্ছেন মানে সব কিছু খুলে কন তো ভাবি। আমার কষ্টের কথা আপনার কাছে বলে আর কি হবে ভাই বলেন? আমার ছেলে বেটার বউ দুইজনই আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি নাকি চুরি করছি, অথচ আমি জানি না যে আমি কি চুরি করছি, কি চুরি হয়েছে। তারপরে আরো কি বলে জানেন, আমার নাকি চরিত্র খারাপ ভাই। এত কষ্ট করে ওই ছেলেকে লেখাপড়া করালাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
ওরে বিদেশ পাঠালাম, আর সেই ছেলে বইয়ের কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিছে ভাই। কি কোন ভাবি, আমি তো জানি সোহেল ভালো ছেলে। সোহেল এতবার বেয়াদবি করলে আমার তো মাথায় খেলে না। ভাই আমার সোহেল ভালোই ছিল, ওই বৌমার কথা শুনে আজও এরকম হয়ে গেছে। ভাবি আপনি যদি চান পরিষদের ডাকিলে খাম্বার সাথে বাইদে এর একটা সালিশ করে দেই আমি। না ভাই, এইটা করবেন না। আমার শরীর ছোট মানুষ, না বুঝে একটা কাজ করে ফেলছে, কিন্তু আমি চাই না পরিষদের লোকের সামনে ওরে হাত পা বেঁধে আপনারা অপমান অপদস্থ করেন। ভাই এটা করার দরকার নাই ভাই। একেই বলে মা, নিজে কষ্ট পাবে তার সন্তানের কিছু হতে দিবে না। ভাই আমি তো মা, ও যে ভুলটা করছে আমি তো সেটা করতে পারি না ভাই। ঠিকই কইছেন ভাবি। ভাই আমি যাই, আপনি আপনার কাজে যান ভাই। আচ্ছা যান। আচ্ছা কি এমন বলবা, রুমের মধ্যেই তো বলতে পারতাম, বাইরে আবার নিয়ে আসার কি দরকার ছিল? আরে দেখো বাইরে কত সুন্দর বাতাস, তাই ভাবলাম বাইরে বসেই তোমার সঙ্গে একটু গল্প করি, কথা বলি। তা অবশ্য ঠিকই বলছো। আচ্ছা কি বলবা এখন বলো তো। আচ্ছা আমি তো অনেক দিন প্রবাসে ছিলাম, অনেক টাকাও ইনকাম করছি, গ্রামের মধ্যে একটা বাড়িও করছি, কিন্তু আমার গ্রামে না থাকতে ভালো লাগতেছে না। পারে এই গ্রামের মধ্যে আমাদের বাড়ি এত আছে, তুমি বাড়িও করছো গ্রামের মধ্যে, অথচ গ্রামে থাকতে ভালো লাগতেছে না। শহরের মধ্যে কি আমাদের বাড়ি আছে যে তুমি যাই সেইখানে থাকবা? আরে আমার কথাটা শেষ করতে তো আগে দিবা। কি কথা বলো? আমি যে জায়গায় কাজ করতাম আমি তো এসি রুমের মধ্যে থাকতাম, জানি তো। আর এখানে দেখো গ্রামের মধ্যে তো আর আমাদের এসি নেই, আর যদিও বা ফ্যানের বাতাসের নিচে থাকি অনেক সময় তো বিদ্যুৎ থাকে না। আরে ধরবো কা, একটা এসি লাগাই নিলেই তো হয়। আর তাছাড়া এখন গ্রাম শহর নেই, সব জায়গাতে এসি লাগায়, বুঝছো? সেটা তো বুঝলাম, কিন্তু আমি তো অনেকদিন প্রবাসে ছিলাম, এই গ্রামে থাকলে কি আমি একটা কিছু করতে পারবো? তার মানে বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ শহরে থাকলে ব্যবসা বাণিজ্য সবকিছু করে ভালো হইতো, তাই তো? হ্যাঁ এই তো বুঝতে পারছো, আমি যদি শহরে থাকি তাহলে একটা ব্যবসা বাণিজ্য করতে পারলাম, ভালো কিছু করা যাবে। আরে ধর, তুমি তো বিষয়টা বুঝতে পারতেছো না। ভালো তো হইতো, কিন্তু শহরে তো আমাদের বাড়ি নেই। আর তাছাড়া শহরে একটা জমি কিনে বাড়ি করতে কত টাকা লাগে সেটা জানো? আরে শহর সম্বন্ধে তোমার ধারণাই নাই, শহরে জমি কিনে বাড়ি করতে হয় না, এখন ফ্ল্যাট কিনতে পাওয়া যায়, তৈরি করা জিনিস। কিন্তু অনেক টাকা লাগবে তো। আরে প্রবাস থেকে কি আমি কম টাকা ইনকাম করছি? আমি যে টাকা ইনকাম করছি সব তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে, ওই টাকাগুলো তুমি উঠাবা, তারপর আমরা শহরে যাব, একটা ফ্ল্যাট কিনবো, আর ফ্ল্যাটটা কিন্তু তোমার নামে। এই সত্যি বলতেছো তুমি? ফ্ল্যাটটা আমার নামে হবে? হ্যাঁ ফ্ল্যাটটা তোমার নামেই কিনবো। একদম মনের মতো কথা বলছো তুমি। তুমি জানো বেশিরভাগ প্রবাসের বউদেরই দেখি তাদের নিজের নামে ফ্ল্যাট থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে। আমার নামে তো তেমন খুব একটা নাই। আর তাছাড়া আমার নামে শহরে একটা ফ্ল্যাট হবে, এটা তো দারুণ খবর। আচ্ছা শোনো না, বলছিলাম কি, কবে যাব আমরা? তুমি কালকেই ব্যাংকে যাবা, টাকাগুলো তুলবা, আমরা কালকেই যাব। আচ্ছা তার আগে ফ্ল্যাটটাকে দেখা উচিত না? তারপর তো কত টাকা ব্যাংক থেকে তুলতে হবে না তুলতে হবে, নাকি তুমি বলতেছো পুরো টাকা তুলবো? হ্যাঁ টাকা তুলে নিয়ে তারপরেই আমরা যাব। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আর তার নামে যদি আমি একটা ফ্ল্যাটই কিনে দিতে না পারি তাহলে আমি এতদিন প্রবাসে কি করলাম বলো? শোনো না, তুমি আবার পরে তোমার মতামত চেঞ্জ করবে না তো? তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারতেছো না? আরে না, আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কালকে সকাল সকালে আমরা ব্যাংকে চলে যাব, তারপর টাকাগুলো উঠাবো। এত বড় একটা খুশির খবর দিলা, বলি কি এখানে বসে না থেকে চলো ভিতরে যাই। তুমি আজকে যা যা খাইতে চাবা আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। চলো। আল্লাহ, আর কত হাঁটবো আমি, আমার যে আর পায়ে কুলাচ্ছে না। এমন কোনো জায়গা নাই যে সেখানে যাব। কোথায় যাব, কার কাছে যাব? প্রচন্ড ক্ষুধাও লাগছে, কোথায় যাই আমি? উফ, ওই জায়গা যাই একটু বসি। উফ, আল্লাহ, কি ক্ষুধা লাগছে আমার, ক্ষুধার যন্ত্রণায় আর থাকতে পারছি না। কার কাছে যাব,
একটু খাবার চাবো, কে আমাকে একটু খাবার দিবে? আমার ছেলে প্রবাসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, আর আমি নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। এই সোহেল, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জানি যে তুমি যে একটা ভদ্র ছেলে, কিন্তু তুমি যে এত অভদ্র হয়ে গেছো তা তো জানতাম না। আচ্ছা আঙ্কেল, আমি বেয়াদবিটা কি করলাম সেটাই তো বুঝতে পারলাম না। আরে তোমার যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে যে তোমাকে মানুষ করলো, যে তোমাকে বিদেশ পাঠালো, আর সেই মাকে তুমি ঘাট ধরে বার করে দিলে, তাহলে তুমি অমানুষ না মানুষ বলো তো দেখি? আচ্ছা আঙ্কেল, আমার মাকে যে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, সেটা আপনি জানলেন কিভাবে? আর এই কথাটা আমি যদি নাই শুনতাম তাহলে কি তোমার কাছে আমি বলতাম? এই খবরটা তো আমি অনেক আগেই শুনেছি। আচ্ছা আঙ্কেল, আমি সব বুঝলাম। আমার মাকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, ভালো মন্দ খাওয়াই, আর তাকে একেবারেই চিরদিনের জন্য বের করে দিই। এই বিষয়টা আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আরে তুমি যে বেয়াদবি করেছ, তোমাকে পরিশোধে খাম্বার সাথে বাইরে তোমাকে বিচার করার দরকার ছিল। হ্যাঁ, আমি অন্যায় করলে অবশ্যই আমার বিচার করবেন। আর কি বেয়াদবির কথা বলতেছেন শুনে, এই সমাজে যার পকেটে টাকা আছে তার মান সম্মান অনেক বেশি আছে। আগে আমার টাকা পয়সা ছিল না, এরকম মান সম্মানও ছিল না। আমি এখন প্রবাসী, আমার কাছে এখন অনেক টাকা, আমি এরকম ছোটখাটো বেয়াদবি করতেই পারি। আর শোনেন, আপনি ইউনিয়ন পরিষদের বিচারের কথা বললেন না? হ্যাঁ, আমি অপরাধী হলে অবশ্যই আমার বিচার করবেন। আপনি যেটা পারেন সেটা করতে পারেন। আরে আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান, আমি ঠিকই তোমাকে ইউনিয়ন পরিষদে নিয়ে বিচার করতে পারি, কিন্তু কই না কি কারণে জানো? তোমার মায়ের কারণে। তোমার মা যে তোমাকে কতটুকু ভালোবাসে তা তুমি বুঝবে কেমন করে? ভালোই যদি বাসতো তাহলে আপনার কাছে বিচার দিত না। আরে আমি জানি তো তুমি একটা বেয়াদব, তোমার সাথে কথা বলাটাই আমার ঠিক হয় নাই। যান যান, বিচার করেন। আর ওই ফকিন্নির বাচ্চা বাড়ি থেকে বের করে দিলাম, তারপরেও আমার মান সম্মান সব ডুবাই দিল। আমার কে নাকি বিচার করবে ইউনিয়ন পরিষদে। আরে সোহেল, সোহেল, সোহেল দাঁড়াও, সোহেল। আরে সোহেল, এটা কি করলা তুমি? আমার ব্যাগটা ফেলে কেন দিলা? তোর ব্যাগ ফেলে দিছি, তোকেও ফেলে দিব। মানে কি বলতেছো তুমি? ব্যাগের সঙ্গে আমাকে ফেলে দেওয়া মানে? বুঝতে পারলাম না তো। বুঝতে পারিস নাই? যা আমার বাসা থেকে বের হ। আমি কোথায় বের হব? বের হতে বলছি, আমার বাসা থেকে বের হ। সোহেল, তুমি আমার সাথে কি রকম ব্যবহার করতেছো? হ্যাঁ, তোর সঙ্গে কি ব্যবহার করব? বাসা থেকে বের হতে বলছি না? যা বের হ। তার মানে কি সত্যি সত্যি কি তুমি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই? হ্যাঁ, অবশ্যই চাই তুই এই বাড়ি থেকে চলে যা। কিন্তু কেন? কালকেও তো তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো। আচ্ছা কি এমন হলো যে তুমি আমাকে বাড়ি থেকে চলে যাইতে বলতেছো? এরপরেও তুই কারণ জিজ্ঞাসা করতেছিস? আরে যে ছেলের কোনো জিনিস না শুনে না বুঝে নিজের মাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, আর তো তুই আমার বউ, তোকে তো কোনো কিছু না ভেবেই আমি বাড়ি থেকে বের করে দিব। যা বাড়ি থেকে বের হ। বাহ, তুমি কি ভাবতেছো? তুমি আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবা, আর আমি কি করব? তোমার পায়ে ধরে কান্না করব। না সোহেল, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমাকে একটু ঠাঁই দাও। এটা মনে হচ্ছে তোমার? সেটা আমি কখনোই বলবো না। ভালো হয়েছে তুমি আমাকে বাড়ি থেকে চলে যাইতে বলছো না, তো আমার কি সমস্যা? শহরে এখন আমার নামে একটা ফ্ল্যাট আছে, আর তাছাড়া ফ্ল্যাটটা যদি ভাড়া দিই না, প্রতি মাসে যে ভাড়াটা পাবো তা দিয়ে আমার আরামে চলে যাবে। আর তাছাড়া আমার নামে তো আরো সয় সম্পত্তি আছে, আমার কিসের চিন্তা? তোমার কাছে এটা মনে হলো যে তোমার নামে ফ্ল্যাট কিনছি? আরে মনে হওয়ার কি আছে, তুমি তো আমার নামে কিনছো। এই ফ্ল্যাট কেনাটাও আমার একটা প্ল্যান ছিল। মানে? শুনবা আমার কি প্ল্যান ছিল? আমি বিদেশ থেকে যত টাকা ইনকাম করছি সব তো তোমার অ্যাকাউন্টে ছিল, আর আমি জানতাম যে আমি যদি তোমার থেকে এমনি এমনি টাকাটা চাই তুমি সেটা আমাকে ফেরত দেবে না। এজন্য আমি একটা প্ল্যান করে ফ্ল্যাট কেনার নাম করে সেই টাকাটা আমি হাতিয়ে নিয়েছি। আর তোমার যে জায়গা জমির কথা বলছো না, সেগুলো তো সব কিছু আমার নামে ট্রান্সফার করে নিয়েছি। এখন তুই রাস্তার ফকির, তোর কাছে কিচ্ছু নেই। কি? এই তারপরে তুমি আমার সাথে চিট করছো না? তুমি আমারে ঠকাইছো, তুমি মিথ্যাবাদী, তুমি আমারে মিথ্যা কথা বলছো। আমি চিট করছি, আমি ঠকাইছি, তুই আমাকে ঠকাস নাই? না, আমি তোমাকে ঠকাইনি। কি ঠকাইছি তোমারে? হ্যাঁ, তুই আমাকে ঠকাস নাই না? তুই আমাকে সবচেয়ে বড় ঠকাইছিস, তার প্রমাণ দিচ্ছি। মা,
এদিকে আসো। এই এখানে তোমার মা মানে বুঝলাম না। তুই বুঝবি না, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। ও বুঝতে পারছি, এই বুড়িটা তোর মাথা খাইছে না? চুপ, একটা কথা বলবি না। এই বুড়ি আমার মাথা খায়নি, আমার মাথা নষ্ট করছিস তুই। আমি কিভাবে তোমার মাথা নষ্ট করলাম? তুই আমার মাথা নষ্ট করিসনি, তুই আমাকে ঠকাসনি। আমি ওই প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, তোর সমস্ত চাহিদা পূরণ করছি, তোর অ্যাকাউন্টে আমার সমস্ত ইনকামের টাকা পাঠাইছি। আমি যখন বাড়িতে আসলাম, এসে কি দেখলাম, আমার মাকে তুই চোরের অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখছিস। আমার ভিতরটা না ফেটে যাচ্ছিল, কিন্তু আমি প্রতিবাদ করতে পারি নাই, কারণ আমার এত কষ্ট করে ইনকাম করা টাকা সব তোর অ্যাকাউন্টে। আমি যদি প্রতিবাদ করতাম, আমি জানি আমি এই টাকাগুলো ফেরত পাইতাম না। তুই কি করতি? আমাকে ফেলে অন্য একটা ছেলের হাত ধরে সংসার করতি, সুখে সংসার করতি, আর আমি রাস্তার ফকির হয়ে থাকতাম। তাই ওই সময় আমি একটা প্ল্যান করি, আমি তোকে উচিত শিক্ষা দেব, আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। তুই যখন ভিতরে যাস, তারপরেই আমি মায়ের সঙ্গে দেখা করি, মায়ের সঙ্গে কথা বলি, সমস্ত প্ল্যান আমি মায়ের সঙ্গে ভাগাভাগি করি। মা, মা তুমি আমাকে মাফ করে দিও। মা, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। সোহেল, তুই যে আমার গর্বে ছিলি এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুই আমার সন্তান নামের কলঙ্ক। তুই তোর বইয়ের কথা শুনে আমারে বাড়ি থেকে বের করে দিলি ঘাড় ধাক্কা দিয়ে। আরে সোহেল, তোর মাকে এই কাজ করতে পারে? তোর মার তো এককাল চলেই গেছে, আমি কেন পরপুরুষ নিয়ে লষ্টি ফষ্টি করবো? আমি কেন চুরি করতে যাব বাবা? মা, তুমি ঠিকই বলছো, আমি তোমার একটা কুলাঙ্গার সন্তান, আমি তোমার ভালো সন্তান হতে পারিনি। মা, আমি কি করব বলো? আমি প্রবাস থেকে এত কষ্ট করে যে টাকা ইনকাম করছি, সমস্ত টাকা তোমার বৌমার অ্যাকাউন্টে রাখছি। এখন যদি তোমার বৌমার কথা মতো আমি না চলি, তাহলে আমার সমস্ত টাকা আমার হাতছাড়া হয়ে যাবে। ওই টাকা আমি আর কখনোই ফেরত পাবো না। আমি তাই তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছি। মা, তুমি তো জানো আমি ওই প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, আর সেই টাকা সব তোমার বৌমার অ্যাকাউন্টে রাখছি। আমি বাড়িতে এসে যখন দেখলাম তোমাকে মিথ্যাচারের অপবাদে গাছের সঙ্গে বেঁধে রাখছে, আমি সব কিছু জানা সত্ত্বেও প্রতিবাদ করতে পারি নাই। কারণ কি জানো মা, আমি যদি প্রতিবাদ করতাম, তাহলে ওই টাকা আমি আর কখনোই ফেরত পাইতাম না, আমি নিঃস্ব হয়ে যাইতাম। আমার এত দিনের কষ্টের টাকা সব হারিয়ে যেত। তাই মা, আমার জন্য একটু কষ্ট করো, আমি যেভাবে বলি সেভাবে চলো, আর টাকাটা যখন আমার হাতে আসবে, তারপরে দেখো তোমার ওই বৌমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মা, তুমি আমার জন্য এটুকু কষ্ট করো। ঠিক আছে বাবা, তুই যেভাবে যেভাবে বলবি আমি তাই করব। মা, তাহলে তুমি এখন এখান থেকে যাও, আর শোনো, তুমি এমনভাবে চলবা যাতে কেউ বুঝতে না পারে যে আমি তোমার সঙ্গে আবার পরে দেখা করছি, তোমার সাথে আমার কথা বলছি। এমনভাবে চলবা সবাই যেন বুঝতে পারে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই যা, আমি যাই। আচ্ছা মা, তুমি যাও। যা। এবার বুঝতে পারছিস তুই আমার সঙ্গে কত বড় অন্যায় করছিস, কত বড় গেম খেলছিস? তুই জানিস একজন প্রবাসী কত কষ্ট করে তার প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য। আমিও তোদের ভালো রাখার জন্য অনেক কষ্ট করছি, কিন্তু কখনোই বলি নাই। তোকে আমি বলছি না আমি এসি রুমে থাকতাম? তুই কি ভাবছিস প্রবাসীরা যায় এসি রুমে শুয়ে থাকে আর মাসে মাসে ডলার ইনকাম করে? প্রবাসীরা 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়। প্রথম যখন বাংলাদেশ থেকে কোনো প্রবাসী ওই দেশে যায়, 45-48 ডিগ্রি তাপমাত্রা, গায়ের চামড়াগুলো পুড়ে গোস্ত বের হয়ে যায়। তারপরে সেই কথা বাড়িতে ফোন করে বলে না, মা আমি কষ্টে আছি, ওগো আমার খুব কষ্ট হচ্ছে। কারণ একজন প্রবাসী বিশ্বের সবচেয়ে দামি অভিনেতা, সে অনেক অভিনয় করে মিথ্যা কথা বলে, কারণ সে জানে সে যদি ভেঙে পড়ে তার সঙ্গে তার গোটা পরিবারটাই ভেঙে পড়বে। তাই কখনো তার কষ্টের কথা পরিবারের কাউকে বলে না। আমি তোদের জন্য এত কষ্ট করলাম, এত স্যাক্রিফাইস করলাম, কিন্তু তুই
আমার এই কষ্টটা বুঝতে পারলি না, বুঝতে চেষ্টাও করলি না। কথায় আছে না, চোর না শোনে ধর্মের কাহিনী। আরে তুই তো কাল নাগিনি, তুই এই কষ্টগুলি কেমনে করে বুঝবি? আমি জানি তুই কখনো এগুলো বুঝবিও না, বোঝার চেষ্টাও করবি না। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। আরে তোর মতো মেয়ে একটা গেলে আমি 5টা বিয়ে করতে পারবো, কিন্তু আমার মা চলে গেলে আমার মাটাকে আমি কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে সংসার করবো না। সোহেল, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এরকম কথা বলো না। তুমি যা খুশি বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। দেখো সোহেল, তুমি এতদিন বিদেশ ছিল, আমি তো কারোর সাথে সম্পর্ক করিনি, তোমার টাকাগুলো নষ্ট করিনি। আমি জানি আমি অন্যায় করার মধ্যে একটা অন্যায় করছি, সেটা হচ্ছে এই সংসার থেকে তোমার মাকে বের করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি জানি এটা অনেক অন্যায় হয়েছে, এর জন্য আমি তোমার মায়ের নামে অনেক খারাপ অপবাদ দিছি, তোমার মায়ের উপর অত্যাচার করছি। আমি যা করছি সোহেল ভুল করছি, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি সোহেল, কিন্তু এরকমটা বলো না যে তুমি আমার সাথে সংসার করো না। তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই তো ভুল করিস না। তুই করছিস সেটা মস্ত বড় অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। তাই তোর মতো কাল নাগিনীর সঙ্গে আমি সংসার করবো না। যা বের হ। না না সোহেল, আমাকে একটাবার মাপ চাওয়ার সুযোগ দাও। আম্মা, মা, আপনি আমাকে মাফ করে দেন। আম্মা, আমি যা করছি ভুল করছি। মা, ওর এই মিষ্টি কথায় তুমি ভুলো না, ও এখন অভিনয় করতেছে। দিন শেষে ও আবার তোমাকে নির্যাতন করবে, আবার তোমাকে মিথ্যাচারের অপরাধ দিয়ে এবার থেকে বের করে দিবে। সোহেল, বিশ্বাস করো, আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি আর এরকম করবো না। শোন, বিশ্বাস হচ্ছে কাঁচের গ্লাসের মতো, একবার ভেঙে গেলে সেটার কখনো জোড়া লাগে না। আর তোর উপর আমার কখনোই বিশ্বাস নেই, আর আমি তোকে বিশ্বাস করতে পারবো না। যা বের হ। না সোহেল, বের হ। লাগতেছে। মা চলো। সোহেল, আম্মা, বুঝতে পারছি ওরা আমাকে মেনে নেবে না। কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমি সব সম্পত্তি ভোগ করতে চাইছিলাম, এখন আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম।